Hello everyone, I am Mohammad Tawhidul Islam, lecturer at Department of BBA Professionals, Donia University College. আজকে আমরা BBA 8 সেমিস্টারের সিকিউরিটি অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোর্সের চ্যাপ্টার 3 থেকে কিছু থিওরি আলোচনা করব। আমরা অলরেডি আগে কয়েকটা ক্লাস নিয়েছি, এখন আমরা আজকে চ্যাপ্টার 3 ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্টের ইন্ট্রোডাকশনটা করব। আমাদের চ্যাপ্টার আছে চ্যাপ্টার 3। নিয়ে আমরা আলোচনা করব। আমাদের চ্যাপ্টার 3 যে থিওরিগুলো আছে তার মধ্যে প্রথমটা হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওটা কি আসলে? পোর্টফোলিও is basically the combination of some financial assets like share, bond, debenture, stock, এগুলোকে আমরা বলি পোর্টফোলিও। এবং শুধুমাত্র এই কম্বিনেশনটা হলেই হবে না, কম্বিনেশন হওয়ার পরে কিভাবে সঠিক ইনভেস্টমেন্ট ডিসিশনটা নিতে হবে এবং ইনভেস্টমেন্ট যে মিক্সটা হবে এটার সাথে একজন ইনভেস্টরের রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন, টাইম ফ্রেম সব কিছু বিবেচনা করে যে সিদ্ধান্তটা নেওয়া হয় সেটাই আমরা বলবো পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এবং পোর্টফোলিও বেসিক্যালি কম্বিনেশন অফ সাম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। আমি আবার বলছি, পোর্টফোলিও মানে হচ্ছে কালেকশন অ্যান্ড কম্বিনেশন অফ সাম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস লাইক শেয়ার, লাইক বন্ড, লাইক ডিবেঞ্চার অ্যান্ড সো অন। ওকে, তাহলে আমরা লিখতে পারি combination of some financial assets, এই কিছু ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মাধ্যমে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের যে কম্বিনেশন সেটাকে আমরা বলতে পারি পোর্টফোলিও। ফাইন্যান্সিয়াল অ্যাসেট কোনটা? যেটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট হচ্ছে সেই ধরনের অ্যাসেট যে এক ধরনের কন্ট্রাক্ট যার বিনিময়ে একটা পার্টির লায়াবিলিটি তৈরি হয় এবং আরেকটা পার্টির ভবিষ্যৎ অ্যাসেট তৈরি হয়, কিন্তু রিটার্ন প্রত্যাশা করা হবে, সেটাকে আমরা বলি ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। তো ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে রয়েছে আমাদের শেয়ার, বন্ড, স্টকস হতে পারে, আমাদের স্টক হতে পারে, স্টক, বন্ড হতে পারে, ক্যাশ হতে পারে আমাদের। ওকে, সো এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনটাকে আমরা মূলত পোর্টফোলিও হিসেবে চিহ্নিত করব। The combination of financial assets, some financial assets is called portfolio. And I will say portfolio is the combination of and collection of some financial assets like share, bond, stocks and cash. তো এর কিছু অবজেক্টিভ আছে, যে পোর্টফোলিও ম্যানেজমেন্টের কিছু অবজেক্টিভ রয়েছে, কেন পোর্টফোলিও ম্যানেজমেন্টটা করা প্রয়োজন। আমাদের দেখি লিখি আমরা, তাহলে দেখবো এখানে সিকিউরিটি অফ প্রিন্সিপাল অফ ইনভেস্টমেন্ট, consistency of return, capital growth, marketability, liquidity, তারপরে হচ্ছে আমাদের
diversification of portfolio. Portfolio available tax status. তো দেখেন আমাদের বইয়ে আমাদের এক্সাম কিটে জ্ঞান বিজ্ঞানের যে এক্সাম কিটটা আপনাদের রেফার করা হয়েছিল সেখানে দেখেন পোর্টফোলিও ম্যানেজমেন্টের কিছু অবজেক্টিভের কথা বলা হচ্ছে যে কেন আমরা পোর্টফোলিও ম্যানেজমেন্টটা করব। তো এখানে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করার উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে সিকিউরিটি অফ প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট। আমরা প্রথমেই যে ইনভেস্টমেন্টটা করি কোনো প্রতিষ্ঠানে সেটাকে বলা হয় প্রিন্সিপাল ইনভেস্টমেন্ট, এবং এই প্রিন্সিপাল মূল ইনভেস্টমেন্টের নিরাপত্তার জন্যও আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টটা প্রয়োজন। কারণ সঠিক জায়গায় সঠিকভাবে ইনভেস্টমেন্ট না করা হলে আপনার মূল টাকাই থাকবে না, পুরোটাই লস হয়ে যাবে। সেটাকে বলা হয়, এই জন্য বলা হয় যে প্রিন্সিপাল ইনভেস্টমেন্টের নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টটা প্রয়োজন। 2 নম্বর হচ্ছে আমাদের কনসিস্টেন্সি অফ রিটার্ন। আপনি যে রিটার্নটা পাচ্ছেন, সে ফর এক্সাম্পল আপনি এই বছর 5,000 টাকা প্রফিট করলেন একটা বিজনেস থেকে, সো এটা যদি ধারাবাহিকতা আপনি রক্ষা করতে চান, আগামীতে এই প্রফিট ধরে রাখতে চান, তাহলে আপনার অবশ্যই পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হবে। ইনভেস্টমেন্ট সেটিং ঠিক রাখতে হবে, কোথায় ইনভেস্ট করতেছেন, কী পরিমাণে ইনভেস্ট করতেছেন, সেখানে রিস্ক কেমন, রিটার্ন কেমন, সব কিছু মিলায়। তারপর বলা হচ্ছে ক্যাপিটাল গ্রোথ। অবভিয়াসলি প্রফিট হলে তো ক্যাপিটালের গ্রোথ হবে, রিটেন আর্নিং বাড়বে আপনার। সো সেই ক্যাপিটাল গ্রোথের জন্য আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট প্রয়োজন। পোর্টফোলিও ম্যানেজমেন্ট করা হলে প্রফিট বাড়বে, রিস্ক কমবে এবং ক্যাপিটালের গ্রোথ ইনিশিয়াল হবে। তারপর হচ্ছে মার্কেটাবিলিটি। মার্কেটাবিলিটি মানে হচ্ছে যদি ফ্লেক্সিবিলিটি হয় ইনভেস্টমেন্টের, তাহলে সেই ইনভেস্টমেন্ট যদি ফ্লেক্সিবল হয় তাহলে তার মার্কেটাবিলিটি নিশ্চিত হবে, সহজে সেটা সেল করা যাবে, এটা বলা হচ্ছে মার্কেটাবিলিটি। তারপর লিকুইডিটি, মানে সহজেই যদি ইনভেস্টমেন্টটা বিক্রি করে ক্যাশ টাকায় কনভার্ট করা যায়, সেটাকে আমরা লিকুইডিটি বলি। যে সমস্ত অ্যাসেট বা যে সমস্ত ইনভেস্টমেন্ট সহজেই ক্যাশ বা ক্যাশ ইকুইভ্যালেন্ট কোনো টাকায় শর্ট ক্যাশ আমরা কনভার্ট করতে পারি, সেটাকে আমরা লিকুইডিটি বলি। তারপর বলা হচ্ছে আমার ডাইভার্সিফিকেশন অফ পোর্টফোলিও, মানে হচ্ছে আপনার ডোন্ট পুট অল দ্য এগস ইন দ্য সেম বাস্কেট। ওয়ারেন বাফেটের একটা কথা আমরা জানি যে ডিম সব থলিতে এক থলিতে রাখা যাবে না, কারণ পড়ে গেলে সবগুলোই ভেঙে যাবে। এই জন্য ডাইভার্সিফাই করতে হবে, অর্থাৎ আপনি ইনভেস্টমেন্টকে একটা সেক্টরে সীমাবদ্ধ না রেখে একাধিক বা বহুমাত্রিক ইনভেস্টমেন্ট করতে হবে। এটাকে আমরা বলি ডাইভার্সিফিকেশন অফ পোর্টফোলিও। করতে গেলে আপনার এই পোর্টফোলিও ম্যানেজমেন্টটা প্রয়োজন। তারপর বলা হচ্ছে ফেভারেবল ট্যাক্স স্ট্যাটাস। আপনার ট্যাক্স স্ট্যাটাস যদি ঠিক রাখতে হয়, ফেভারেবল রাখতে হয়, তাহলে ইনভেস্টমেন্ট বিভিন্ন জায়গায় দিতে হবে। কারণ আপনার ইনভেস্টমেন্ট অনেক জায়গায় হয়, তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম কমে যাবে। এখন সে ফর এক্সাম্পল আপনি 10টা সোর্সে ইনভেস্ট করলেন, 2 লক্ষ টাকা করে ইনকাম হলো বাৎসরিক, এটা কিন্তু ট্যাক্সেবল না। কিন্তু আপনি যদি একটা সেক্টরে ইনভেস্ট করতে, তাহলে 10 দোকানে 20 লক্ষ টাকা ইনকাম হতো, তখন কিন্তু আপনার এটা ট্যাক্স দেওয়া লাগবে। সেক্ষেত্রে ফেভারেবল ট্যাক্স স্ট্যাটাস তৈরি করার জন্য হলেও আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টের থিওরিগুলো অ্যাপ্লাই করা উচিত। ওকে, সো এটা গেল। তারপরে আমরা দেখব পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এবার হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট কি। আমি আগে বলছি যে পোর্টফোলিও মানে হচ্ছে the combination of and collection and combination of some financial assets like share, bond, stock এরকম। and portfolio management হচ্ছে সেই ধরনের টেকনিক, সেই ধরনের আর্ট and science of selecting making decisions, art and science of making decisions about investment mix and policy that is risk tolerant of investors। আমি যদি আবার বলি, এটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট মানে হচ্ছে এমন আর্ট, এমন কলা বা বিজ্ঞান যেটার মাধ্যমে
কোথায় ইনভেস্ট করা হবে, কি পরিমাণে করা হবে, এটা ইনভেস্টরের ঝুঁকির সাথে কতটা সামঞ্জস্য, সব কিছু বিবেচনা করেই সঠিক ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার কৌশলটাকে আমরা বলবো পোর্টফোলিও ম্যানেজমেন্ট। তাহলে পোর্টফোলিও ম্যানেজমেন্ট হচ্ছে এমন কলা ও বিজ্ঞান যেটার মাধ্যমে সঠিক ক্ষেত্রে সঠিক পরিমাণে ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়, এবং যেটা অবশ্যই ইনভেস্টরের টাইম ফ্রেম, রিস্ক টলারেন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, সেই ধরনের কৌশলকে আমরা বলি পোর্টফোলিও ম্যানেজমেন্ট। ওকে, তারপরে বলা হচ্ছে হোয়াট ইজ মিন বাই অপটিমাল পোর্টফোলিও। কোশ্চেন নাম্বার 4 এ খেয়াল করবেন আপনারা, অপটিমাল পোর্টফোলিও। অপটিমাল পোর্টফোলিও, অপটিমাল পোর্টফোলিও মানে হচ্ছে আপনার প্রত্যাশিত পোর্টফোলিও কোনটা হবে। আমি একটা গ্রাফের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব, খেয়াল করবেন আপনারা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, বোঝার ব্যাপার। আমাদের এরকম একটা গ্রাফ আঁকি, এটা হচ্ছে আমাদের রিস্ক পার্সেন্টেজ, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ধরবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এটা হচ্ছে আমার রিটার্ন পার্সেন্টেজ, এখানে আমি ধরি, এটা ধরে এরকম ধরি, খেয়াল করবেন এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের রিস্ক ফ্রি, খেয়াল করেন এটা হচ্ছে আমাদের ঝুঁকির পরিমাণ, এটা হচ্ছে আমাদের রিটার্ন, আর এটা হচ্ছে আমাদের রিস্ক। আমরা যদি এই পর্যন্ত ধরি তাহলে এই পয়েন্টটুকু হচ্ছে আমাদের রিস্ক ফ্রি। প্রশ্ন হতে পারে কেমন রিস্ক ফ্রি? রিস্ক ফ্রি ছাড়া কি ইনভেস্টমেন্ট, মানে রিস্ক ফ্রি করে ইনভেস্টমেন্ট সম্ভব? হ্যাঁ সম্ভব। গভর্নমেন্ট সিকিউরিটি যদি আপনি ক্রয় করেন, আপনি যদি সেভিং সার্টিফিকেট ক্রয় করেন, আপনি যদি এরকম গভর্নমেন্ট কিছু বিনিয়োগ ক্ষেত্রে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, সেখানটা কিন্তু আপনার রিস্ক ফ্রি, কিন্তু এখানে ইনকামটাও হয় কম, রেট অফ রিটার্ন থাকে কম। দেখুন এখানে দেখুন যদি আমি এই পয়েন্টটা ধরি, এখানে আমাদের লো রিস্ক, কিন্তু রিস্কটা কিন্তু তুলনামূলক কি কম, আমার রিটার্ন কিন্তু তুলনামূলক কম, লো রিস্ক লো রিটার্ন। আর এটা ধরি আমরা মিডিয়াম রিস্ক, মিডিয়াম রিটার্ন। আমরা এটা ধরি হাই রিস্ক, তাহলে আমাদের হবে হচ্ছে হাই রিটার্ন। খেয়াল করবেন আমাদের এখানে খেয়াল করবেন আপনারা, এইটুকু হচ্ছে আমাদের রিস্ক ফ্রি, এর উপরে যদি আমরা যাই সেখানে রিস্ক কম কিন্তু রিটার্নও কম। এখানে মিডিয়াম রিস্ক আছে, এখানে মিডিয়াম রিটার্ন আছে, কিন্তু এখানে আমাদের হাই রিস্ক, এখানে হাই রিটার্ন আছে। এখন অপটিমাল পোর্টফোলিও হচ্ছে যদি সেই ধরনের পোর্টফোলিও যেটা এই পর্যন্ত বোঝায়, এই কার্ভের উপরে যত ইনভেস্টমেন্ট ডিসিশন কোনো যদি পোর্টফোলিও থাকে এটাকে আমরা অপটিমাল বলবো। কিন্তু এরপর থেকে আপনি যদিও রিস্ক বেশি নিচ্ছেন, রিটার্ন কিন্তু আর বাড়তেছে না, তো সেই পয়েন্টটা, এই কার্ভের সর্বোচ্চ যে পয়েন্টটা, উপরের পয়েন্টগুলা যেখানে আপনার সর্বোচ্চ রিস্ক থেকে সর্বোচ্চ রিটার্ন পাওয়া সম্ভব, ওটাকে অপটিমাল পোর্টফোলিও বলে। কিন্তু এর বাইরে যদি আপনি রিস্ক নেন, আরো নেন, তাহলে কিন্তু রিটার্ন বাড়ে না। তাহলে যে পয়েন্টে যে ম্যাক্সিমাম রিস্ক থেকে ম্যাক্সিমাম রিটার্ন আশা করা যায়, সেটাকে আমরা বলবো অপটিমাল পোর্টফোলিও। এবং অপটিমাল পোর্টফোলিও এই কার্ভের উপরে অবস্থান করবে, ঠিক আছে? কারণ এই অপটিমাল পোর্টফোলিও should lie, an optimal portfolio should lie on this curve. এই কার্ভের মধ্যে কিন্তু অপটিমাল পোর্টফোলিওটা আমাদের করতে হবে।
এর উপরে কোনো রিটার্ন কিন্তু পসিবল না। এর উপরে এই যে কার্ভটা আমাদের, এটা ইউটিলিটি কার্ভ বলে কেউ কেউ, ইনডিফারেন্স, যাই হোক যে কার্ভই হোক, এই কার্ভের উপরে কোনো রিটার্ন কিন্তু পসিবল না। তাহলে অপটিমাল পোর্টফোলিও এখানে দেখেন, এই পয়েন্টটায় দেখেন সর্বোচ্চ রিস্ক নিয়ে সর্বোচ্চ রিটার্ন, সো ওটাই আমরা বলবো অপটিমাল পোর্টফোলিও, কারণ এর বেশি রিটার্ন আর পসিবল না, আর রিস্ক হাই নিলেও রিটার্ন আর আসবে না। সো এই যে পজিশনটা অপটিমাল পোর্টফোলিও, এই কার্ভের ভিতরে লাই করতে হবে, থাকতে হবে, সেটাকে বলা হচ্ছে এই যে অপটিমাল পোর্টফোলিও কার্ভ, অপটিমাল পোর্টফোলিও। এবং কিভাবে অপটিমাল পোর্টফোলিও সিলেক্ট করা হয় তা কিন্তু আমরা কার্ভের মাধ্যমে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর তারপর যদি সমস্যা হয়, যখন ক্লাস শুরু হবে আপনারা দেখাবেন, আমি চেষ্টা করবো সমাধান করার। যে একটা অপটিমাল পোর্টফোলিও অবশ্যই কার্ভের উপরে থাকতে হবে, আর এর বেশি অফ রিটার্ন কিন্তু টোটালি ইম্পসিবল। তো এখানে লো রিটার্ন, মিডিয়াম রিটার্ন এবং হাই রিস্ক, হাই রিটার্ন। এবং অপটিমাল পোর্টফোলিওটা হচ্ছে এই কার্ভের ভিতরে বা উপরে, শুড লাই অন দিস কার্ভ, এই কার্ভের উপরে অবস্থান করতে হবে পোর্টফোলিওটা, ঠিক আছে? যেখানে প্রত্যাশিত রিটার্ন থাকবে এবং প্রত্যাশিত মোটা মিডিয়েটর ঝুঁকি নিয়ে যদি ম্যাক্সিমাম রিটার্ন আশা করা যায়, সেটাকে আমরা মানে অপটিমাল পোর্টফোলিও বলবো। তারপরে আমাদের কোশ্চেন নাম্বার 3 দেখবেন বইয়ে, যে এক্সপ্লেইন হাউ এ গিভেন ইনভেস্টর চুজ অ্যান অপটিমাল পোর্টফোলিও। আমরা অলরেডি সেটা আলোচনা করলাম যে কিভাবে একজন ইনভেস্টর অপটিমাল পোর্টফোলিও করবে, সেট করবে। তারপরে হচ্ছে উইল দিস কার্ভ অলওয়েজ বি ডাইভার্সিফাইড অর কুড বি এ সিঙ্গেল অ্যাসেট, এক্সপ্লেইন ইউর অ্যানসার। অবশ্যই ডাইভার্সিফাইড হবে, কারণ সিঙ্গেল অ্যাসেট হবে না। আমরা আগেই বলছি পোর্টফোলিও হতে গেলেই কালেকশন অ্যান্ড কম্বিনেশন অফ সাম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, সো এটা সিঙ্গেল অ্যাসেট নিয়ে হবে এটা ভাবাই যায় না, অবশ্যই ডাইভার্সিফাইড অ্যাসেট নিয়েই হবে। তারপর হচ্ছে যে ডিসকাস মার্কো ওয়াইডস পোর্টফোলিও থিওরি, হোয়াট আর দ্য অ্যাজাম্পশনস। এই থিওরিটা আসলে আগের সময় আমাদের পরীক্ষা আসতো, এখন খুব বেশি গুরুত্বপূর্ণ না, যেটা অনলাইনে ক্লাস আলোচনা করার মতো। তারপরে যদি আপনার কাছে রেলিভেন্ট মনে হয় আপনাদের কাছে, আপনার বাসায় দেখবেন, আর আমরা সময় পেলে পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। তারপর বলা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 6, ডিফাইন রিস্ক। আমরা জানি রিস্ক আসলে এটা নিয়ে খুব বেশি আলোচনা করার কিছু নাই। রিস্ক রিস্ক কাকে বলে, ঝুঁকি আসলে কাকে বলে এটা আমরা জানি। ঝুঁকি আসলে কোনো কিছু লস হওয়ার যে আশঙ্কা থাকে প্রতিষ্ঠানে। রিস্ক ইজ দ্য আনসার্টেনিটি অফ সাম ফাইন্যান্সিয়াল লস, সাম আনসার্টেনিটি অফ সাম ফাইন্যান্সিয়াল outgoing of outflow, so this is called risk. কোনো নেগেটিভ ইম্প্যাক্ট প্রতিষ্ঠানে পড়ার যে সম্ভাবনা, সেটাকে আমরা রিস্ক বলি, যার কারণে একটা প্রতিষ্ঠানে লস হতে পারে, সেটাকে আমরা বলবো রিস্ক। ওকে, আপনারা এটা জানেন সবই। তারপরে হচ্ছে ফান্ডামেন্টাল রিস্ক অ্যান্ড সিস্টেমেটিক রিস্ক। পরের প্রশ্ন দেখেন, ফান্ডামেন্টাল রিস্ক ভার্সাস একটা হচ্ছে আমাদের সিস্টেমেটিক রিস্ক। ওকে, সিস্টেমেটিক রিস্ক। ওকে, আমি অল্প করে বলবো, বেশি এখানে আলোচনা করার কিছু নাই। ফান্ডামেন্টাল রিস্ক হচ্ছে কোনো একটা সাডেন ঘটনা, কোনো একটা হঠাৎ কোনো ঘটনা, যার কারণে যদি কোনো মার্কেটে নির্দিষ্ট কোনো ইন্ডাস্ট্রি, নির্দিষ্ট কোনো গ্রুপ বা নির্দিষ্ট কোনো বিজনেস যদি ক্ষতিগ্রস্ত হয়, এটা কেমন হতে পারে? মনে করেন ইনফ্লেশন হলো, রিসেশন হলো, একটা ফ্লাড হলো, আর্থকোয়াক হলো, হ্যারিকেন হলো, এরকম ধরনের ন্যাচারাল ডিজাস্টার, অথবা এই যে মনে করেন করোনার কারণে অনেক বিজনেস কিন্তু লসের মুখে পড়েছে, সেক্ষেত্রে এটাও এক ধরনের ফান্ডামেন্টাল রিস্ক, যেটার কারণে বিজনেস
ঝুঁকির মুখোমুখি হতে পারে, ঝুঁকির মুখোমুখি পড়তে পারে, এটাকে আমরা বলবো ফান্ডামেন্টাল রিস্ক। আরেকদিকে সিস্টেমেটিক রিস্ক হচ্ছে মার্কেট রিস্ক, বা এটাকে কখনো কখনো আনডাইভার্সিয়েবল রিস্ক বলে। মানে এই রিস্কটা কোনোভাবে এড়ানো যায় না। হ্যাঁ, এই রিস্কটা থাকবেই মার্কেটে। যে রিস্কটা মার্কেটে সাধারণত থাকবেই, সাধারণ রিস্ক যেটা, সাধারণ ঝুঁকি যেটা, সেটাকে অবশ্যই সিস্টেমেটিক রিস্ক বা আনডাইভার্সিয়েবল রিস্ক অথবা মার্কেট রিস্ক হিসেবে আখ্যায়িত করা হয়। এই রিস্কটা কোনোভাবে এড়ানো যায় না, এটা মার্কেটে থাকবেই। যেমন গভর্নমেন্ট এখন ট্যাক্স আইন পরিবর্তন করে দেয়, তখন আমাদের উপর প্রভাব পড়তে পারে। গভর্নমেন্ট যদি এক্সপোর্ট ইম্পোর্টের উপরে যদি নতুন করে আইন প্রণয়ন করে, যেটার কারণে আমরা প্রভাবিত হতে পারি, সেই রিস্কটাও কিন্তু সিস্টেমেটিক রিস্কের মধ্যে পড়বে। যে রিস্কটা আসলে মার্কেটে আসেই, যে রিস্কটা মার্কেটে এক্সিস্ট করতেছে, আমি কোনোভাবে সেটাকে এড়াতে পারতেছি না, সেই যে রিস্কটা, সেটাকে আমরা বলবো সিস্টেমেটিক রিস্ক। ওকে, তারপর এই ডিটারমিনেন্টস অফ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এটা একটা কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। required rate of return, এটার মধ্যে কি আছে? risk free rate, real risk free rate, real হবে এখানে, real risk free rate, nominal risk free rate, আরেকটা হচ্ছে আমার রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়াম আমরা দেখব যে একটা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, একটা কোশ্চেন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কোন কোন জিনিসের উপর নির্ভর করে? তিনটা জিনিসের উপর। রিয়েল রিস্ক ফ্রি রেট, এটা হচ্ছে যে সেই রেট, যে রেটটা আসলে আপনি রিস্ক ফ্রি, কোনো ধরনের রিস্ক গ্রহণ ছাড়াই, কোনো ধরনের রিস্ক না নিয়েই আপনি কতটুকু ইনকাম করতে পারেন, কতটুকু আয় করতে পারেন, সেটাকে বলা হচ্ছে রিয়েল রিস্ক ফ্রি রেট। এক নম্বর গেল। দুই নম্বর হচ্ছে নমিনাল রিস্ক ফ্রি রেট। এটা কিন্তু একটু বলে নেই, রিয়েল রিস্ক ফ্রি রেট কোনো অবস্থাতেই কিন্তু ঝুঁকিপূর্ণ না, ইনফ্লেশন হলেও না, কোনো ধরনের ঝুঁকি ছাড়াই যে রেট অফ রিটার্ন, সেটাকে আমরা বলি রিয়েল রিস্ক ফ্রি রেট। আর নমিনাল রিস্ক ফ্রি রেটটা হচ্ছে সেটা যেখানে আপনার হচ্ছে ইনফ্লেশন যেটা থাকবে, ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পরে যে রেট অফ রিটার্ন থাকবে। আমি আবার বলি, এটার সাথে এটার তফাৎটা হচ্ছে নমিনাল রিস্ক ফ্রি রেটে ইনফ্লেশনটা বা মুদ্রাস্ফীতি যেটা, সেটা অ্যাডজাস্ট করা হয়, অ্যাডজাস্ট করার পরে যে রেট অফ রিটার্ন, সেটাকে আমরা নমিনাল রিস্ক ফ্রি রেট বলি। তিন নম্বর হচ্ছে রিস্ক প্রিমিয়াম। রিস্ক প্রিমিয়াম হচ্ছে এই রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যেটা আছে, এর উপরে বা এর বাইরে যে ঝুঁকি নেওয়া হচ্ছে, এই ঝুঁকির জন্য যে রিটার্নটা আমরা আশা করি বা প্রত্যাশা করি বা যেটা পেয়ে থাকি, ওটাকে বলা হয় রিস্ক প্রিমিয়াম। অর্থাৎ অতিরিক্ত রিস্ক গ্রহণ করার কারণে আপনি যে প্রিমিয়ামটা পাবেন, সেটাকে আমরা বলি রিস্ক প্রিমিয়াম। আবার বলি, অতিরিক্ত রিস্ক নেওয়ার কারণে যে প্রিমিয়ামটা আপনি পাবেন, সেটাকে আমরা বলি রিস্ক প্রিমিয়াম। এই তিনটা জিনিসের উপর আসলে নির্ভর করে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের এই তিনটা জিনিস খেয়াল করলে আমরা বা বুঝলে আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্নের কতটুকু হবে সেটা বুঝতে পারবো। Different measure of risk for investment.
হতে পারে, এখানে কি করতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হতে পারে। Deviation, coefficient of variation, coefficient of variation আর হচ্ছে আমাদের বেটা। এই তিনটাতে অনেকগুলো ভাবে একটা ইনভেস্টমেন্টের মার্কেটে কতটুকু রিস্ক আছে সেটা বহুভাবে বের করা যায়। আমরা তিনটা নিয়ে আলোচনা করব। একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে অ্যাকচুয়ালি যতটুকু রেজাল্ট আমরা প্রত্যাশা করছি এবং যতটুকু আমরা রেজাল্ট করেছি এই দুটো যে তফাৎ সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আবার বলি সে আমরা পরীক্ষায় 80 নম্বর পাওয়ার আশা করছি কিন্তু পাচ্ছি 70, এই দুটোর যে তফাৎ এই 10 নম্বর, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এগুলো স্ট্যাটিস্টিক্সে অনেক বেশি টুলস ইউজ করা হয়, মানে অ্যাকচুয়াল যে প্রত্যাশিত যে রিটার্ন এবং যে রিটার্ন আমরা পাচ্ছি দুটোর যে তফাৎটা বা গ্যাপটা, ওটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি। তিন হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। এটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমরা মিন দিয়ে ভাগ করি তাহলে প্রতি ইউনিটে বা প্রতি ইউনিট প্রতি বা দেখা যাচ্ছে যে আওয়ার প্রতি এক্সাক্ট ফিগার যে ডিফারেন্সটা আসবে, এক্সাক্ট যে মেজারমেন্টটা করা হবে ওটাকে বলা হয় কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে যদি আমরা মিন দিয়ে ভাগ করি কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েশন পাই। তারপর হচ্ছে বেটা। বেটাটা কি আসলে? বেটা হচ্ছে একটা কোম্পানি বা একটা ইনভেস্টমেন্ট মার্কেটে বা মার্কেটে আসার পরে মার্কেটে যে রিস্কটা আছে তার থেকে কতটুকু সামঞ্জস্যপূর্ণ সেই মার্কেটের সাথে এই ইনভেস্টমেন্ট। আমি একটা ইনভেস্ট করলাম, এর একটা ঝুঁকি থাকে, এই ঝুঁকিটা মার্কেটের ঝুঁকির সাথে কতটুকু সমন্বয় করে চলছে বা কতটুকু মিল আছে সেটাকে আমরা বেটা দিয়ে প্রকাশ করি। সাপোজ যদি বেটার ভ্যালু আমরা আদর্শ মান 1 ধরি, যদি বেটার থেকে 1 থেকে যদি বেশি ভ্যালু আসে, মনে করেন 1.5, তখন মার্কেট যে রিস্ক আছে তার থেকে আমার ফার্মটা বেশি ভালনারেবল, আমার ফার্মটা বেশি ভোলাটাইল। আবার যদি 1 এর কম হয় বেটার মান, তখন ভাববো মার্কেটে যে রিস্কটা আছে তার থেকে আমার কোম্পানির রিস্ক কম, আমার কোম্পানি সেফ জোন আছে কিছুটা হলেও। আদর্শ মান হচ্ছে বেটার 1। আমাদের লাস্ট টপিক আজকে কোশ্চেন নাম্বার 10, সিস্টেমেটিক আনসিস্টেমেটিক। হ্যাঁ, আমি আবার বলছি, আনসিস্টেমেটিক রিস্ক সিস্টেমেটিক রিস্ক সেই রিস্ক যেটা কোম্পানি কোনোভাবে ডাইভার্সিফাই করতে পারে না, যেটা সবসময় মার্কেট থাকেই, যেটা সব ধরনের কোম্পানির ক্ষেত্রে, সব ধরনের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য, সব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সব ধরনের না, সব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য যে রিস্কটা, সেটাকে আমরা সিস্টেমেটিক রিস্ক বলি। আর আনসিস্টেমেটিক রিস্ক হচ্ছে সেই রিস্কটা যেটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো নির্দিষ্ট এই কোম্পানির জন্য প্রযোজ্য, এই রিস্কটা শুধুমাত্র এই কোম্পানির জন্য প্রযোজ্য, এই মার্কেটের জন্য, এই মার্কেটের সব কোম্পানির জন্য না, শুধুমাত্র নির্দিষ্ট কোনো কোম্পানি বা নির্দিষ্ট কোনো ইন্ডাস্ট্রির জন্য যে রিস্ক থাকে এটা আমরা আনসিস্টেমেটিক রিস্ক বলি। আর সিস্টেমেটিক রিস্ক হচ্ছে সব কোম্পানির জন্য, সব ইন্ডাস্ট্রির জন্য, মার্কেটে যত ইন্ডাস্ট্রি আছে এই রিলেটেড সবার জন্য যে রিস্কটা থাকবে সেটাকে বলবো সিস্টেমেটিক রিস্ক। কিন্তু আনসিস্টেমেটিক রিস্ক হচ্ছে স্পেসিফিক কোনো একটা কোম্পানির জন্য, স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রির জন্য, সেটাকে আমরা আনসিস্টেমেটিক রিস্ক বলবো। তো আজকে আসলে আমাদের সিকিউরিটি অ্যানালাইসিস এন্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট কোর্সের অনলাইন আজকে ক্লাস এখানেই শেষ। আগামী এই চ্যাপ্টার যদি আরো কিছু বাকি থাকে আপনারা আমাকে জানাবেন যদি প্রয়োজন মনে করেন। আর সামনের চ্যাপ্টারগুলো নিয়ে আমরা আগামী দিন অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা করব। সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।